गुड मॉर्निंग स्टूडेंट तुम्हारे যাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইতিহাস রয়েছে তাদের বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম তো সেখান থেকে প্রায় 100% তোমাদের কমন পড়েছে এবং সেই সাজেশনের পরিমাণ খুবই কম ছিল। তো তোমাদের সাজেশন তো অবশ্যই দেওয়া হবে। তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। তো তোমাদের যে ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 করে রয়েছে, দেখো ইউনিট 1 যেটা রয়েছে এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু ছিল এবং ইউনিট 2 আজকে আমি ইউনিট 3 নিয়ে আলোচনা করছি। এখান থেকে আমি বেশ কিছু প্রশ্ন বলে দিব এবং তোমাদের দেখবে ইউনিট 3 থেকেই এবার বেশি প্রশ্ন থাকবে মেজর ইতিহাসে, বেশ কিছু প্রশ্ন থাকবে এখান থেকে। ইউনিট 3 তে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বৈদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা। তো বৈদিক সভ্যতা থেকে যদি আমরা আলোচনা করি সেখান থেকে আমি সর্বপ্রথম প্রশ্নগুলো বলছি। বৈদিক সভ্যতা থেকে 12 নম্বরের জন্য তোমরা দুটো প্রশ্ন পড়বে। একটা হচ্ছে বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, বৈদিক এজ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স কন্ডিশন, এই প্রশ্নটি পড়বে। আরেকটি প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে রাজাদের অবস্থা বা রাজনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই যে দুটো নোট রইল, বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা এবং বৈদিক যুগে রাজার ক্ষমতা, এই দুটো নোট থেকেই তোমাদের হয় প্রথমটি আসবে নয় দুই নম্বর প্রশ্নটি 100% বলছি এখান থেকে তোমাদের অবশ্যই আসবে পরীক্ষায়। এবং এরপরে 6 জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে ইউনিট থেকে সেটা হচ্ছে বৈদিক যুগে নারীদের অবস্থা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈদিক যুগে নারীদের অবস্থা এবং পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থার কি পরিবর্তন ঘটেছিল, এই প্রশ্নটা ভালো করে দেখবে। বৈদিক যুগের ধর্মীয় অবস্থা, এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখবে ইউনিট 2 থেকে। বৈদিক যুগের ধর্মীয় অবস্থা আলোচনা করো। 3 নম্বরে তোমরা দেখবে আরেকটি প্রশ্ন, বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা আলোচনা করো। এই তিনটা প্রশ্ন তোমরা ইউনিট 2 থেকে দেখবে। এই ইউনিট 3 থেকে 6 জন্য দেখবে। আমি 12 জন্য দুটো প্রশ্ন বললাম এবং 6 জন্য 3টা প্রশ্ন বললাম। এবং 3 নম্বরের জন্য এখান থেকে কি কি প্রশ্ন দেখবে, এখান থেকে কি কি প্রশ্ন 3 জন্য দেখবে তোমরা। প্রথমত বৈদিক সাহিত্য দেখবে 1 নম্বরে। 2 নম্বরে তোমরা দেখবে গোধন, অর্থাৎ গরু যে রয়েছে গরুকে কেন সম্পদ হিসাবে চিহ্নিতকরণ করা হতো, এই প্রশ্নটা গোধন প্রশ্নটা দেখবে। চতুশ্রম প্রথা দেখবে, বর্ণ ব্যবস্থা দেখবে। এই 4খানা প্রশ্ন অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। তো এখান থেকে আমি 12 নম্বরের জন্য দুটো প্রশ্ন বললাম, 6 নম্বরের জন্য 3টা প্রশ্ন বললাম এবং 3 জন্য 4টা প্রশ্ন বললাম। এর বাইরে প্রশ্ন আসবে না। এই প্রশ্নগুলো তোমাদের 2018 সাল থেকে 23 সালের মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল, বেশ কিছু সিলেবাস আগের সাথে এখন মিল রয়েছে, সেই অনুযায়ী প্রশ্নগুলো দেখে তোমাদের বলছি। তোমরা যদি কারো কাছে প্রশ্ন থাকে তো দেখবে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে এসেছে বা সেমভাবেই এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। তাহলে আমি 3 নম্বরের প্রশ্ন থেকে যদি শুরু করি, যে সর্বপ্রথম যেটা বললাম বৈদিক সাহিত্য। বৈদিক যে সাহিত্য রয়েছে সেটা ইতিহাস রচনার ক্ষেত্রে কতটা সাহায্য করে বা প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বৈদিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। সাধারণত আমরা জানি যে বেদকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটাকে আমরা বৈদিক সভ্যতা নামে জেনে থাকি। এই বেদ কথাটা এসেছে বিদ ধাতু থেকে। আমরা জানি যে বেদ হচ্ছে মানুষ মুখে মুখে উচ্চারণ করতো এবং শুনে শুনে মনে রাখতো, যার জন্য বেদকে শ্রুতি বলা হয়। বেদের 4টা ভাগ রয়েছে, ঋক, সাম, যজু আর হচ্ছে অর্থবেদ। এই 4টা বেদের প্রত্যেকটির আবার 4টি করে ভাগ রয়েছে, সংহিতা, ব্রাহ্মণ্য, অরণ্যক এবং হচ্ছে উপনিষদ। এর ওপরই আমরা বেদের যে ঋগ্বেদ রয়েছে সব থেকে প্রাচীনতম বেদ এবং প্রত্যেকটা বেদে বেশ কিছু বিষয় নিয়ে তুলে ধরা হয়েছে। যে ঋগ্বেদে যা রয়েছে, ঠিক আছে, প্রকৃতিক বর্ণনা এবং সামবেদে সামগান, এই যে বিষয়গুলো রয়েছে এগুলা তোমাদের দেখতে হবে। সাধারণত আমরা 3 নম্বরের জন্য তেমন বড় করার দরকার নেই। আমরা জানি যে বৈদিক সভ্যতা, হরপ্পা সভ্যতা ধ্বংসের পর ভারতবর্ষে যে সভ্যতার সূত্রপাত হয়েছিল সেটি আমরা বৈদিক সভ্যতা নামে জেনে থাকি। এবং এই বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল বেদকে কেন্দ্র করে এবং এই বেদের মধ্যে সবথেকে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ এবং বেদের 4টা ভাগ বলেই দিলাম, ঋক, সাম, যজু, অর্থবেদ। এবং প্রত্যেকটা বেদেরই আবার 4টা ভাগ রয়েছে, সংহিতা, ব্রাহ্মণ্য, অরণ্য এবং উপনিষদ। উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগ। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখবে। এরপরে তোমাদের যে প্রশ্নটা আমি বলবো চতুশ্রম প্রথা। চতুশ্রম প্রথা হচ্ছে বৈদিক যুগের সঙ্গে যুক্ত। এটা সম্ভবত 2021 সালে এসেছিল চতুশ্রম প্রশ্নটি। যে বলা হয়েছে বৈদিক যুগে প্রত্যেক ব্রাহ্মণ সন্তানের জীবনে 4টি অবশ্যই পালনীয় কর্তব্য ছিল। কি কি এই 4টি যে কর্তব্য সেগুলি প্রত্যেক ব্রাহ্মণ সন্তানকে অবশ্যই পালন করতে হতো। ব্রহ্মচর্য,
গৃহস্থ, বনপ্রাস্থ এবং হচ্ছে সন্ন্যাস। ব্রহ্মচার্যটা কি? ব্রহ্মচার্য বলতে বোঝানো হচ্ছে যে গুরু গৃহে গিয়ে এখানে পড়াশোনা করবে, শিক্ষা লাভ করবে, সেটাকে আমরা বলছি ব্রহ্মচার্য। এবং সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে গৃহস্থ, এখানে বিয়ে করে সংসার ধর্ম পালন করতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে গৃহস্থ। এরপরে রয়েছে বনপ্রাস্থ, অর্থাৎ বনে গিয়ে ঈশ্বরের আরাধনা করা। এবং শেষ যে শ্রম রয়েছে সেটাকে বলা হচ্ছে সন্ন্যাস। এই সময় সমস্ত মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় নিজেকে নিয়োজিত করতে হচ্ছে। তাহলে বৈদিক যুগের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো চতুশ্রম প্রথা। প্রত্যেক ব্রাহ্মণ সন্তানের জীবনে 4টি অবশ্যই পালনীয় কর্তব্য ছিল: ব্রহ্মচর্য, গৃহস্থ, বনপ্রাস্থ এবং হচ্ছে সন্ন্যাস। এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখবে। এরপরে প্রশ্ন আলোচনা করছি। এরপরে 3 নম্বরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 3-এর জন্য, সভা ও সমিতি। এই প্রশ্নটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, এই প্রশ্নটা তোমাদের অবশ্যই দেখতে হবে, সভা ও সমিতি কি। তো দেখো, বৈদিক যুগে রাজারা শাসন কার্য পরিচালনা করত এবং আমরা দেখতে পারি বৈদিক যুগে 2টা গণপরিষদের উল্লেখ রয়েছিল। এই 2টা গণপরিষদ ছিল সভা এবং সমিতি। তো সভা এক কথায় ছিল, সভা হচ্ছে বয়োজ্যেষ্ঠদের প্রতিনিধি, অর্থাৎ এখানে শুধুমাত্র যারা বয়স্ক ছিল তারাই অংশগ্রহণ করতে পারত সভাতে। এবং সমিতি যেটা ছিল, সমিতি হচ্ছে সকলের প্রতিনিধি, এখানে সমাজের সকল শ্রেণীর মানুষই অংশগ্রহণ করত, এমনকি নারীরাও এখানে অংশগ্রহণ করত এবং এরা রাজাকে শাসন কার্যে পরিচালনা করত বা সাহায্য করত। তো এদের তোমার মানে এদের সভা ও সমিতি বলতে কি বোঝায়, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তোমার রমেশচন্দ্র মজুমদার থেকে শুরু করে, ঠিক আছে, রমিলা থাপা, এরা ভিন্ন ভিন্ন মত দিয়েছে যে সভা ও সমিতি সম্পর্কে। তো এই জায়গাটা তোমরা ভালো করে দেখবে, সভা ও সমিতি কি এক কথা। সভা হচ্ছে বয়োজ্যেষ্ঠদের প্রতিনিধি এবং সমিতি হচ্ছে সাধারণের পরিষদ। তাহলে আমরা যে প্রশ্নটা দেখলাম, বৈদিক সাহিত্য, সভা সমিতি, চতুশ্রম প্রথা, এবং এরপরে যে প্রশ্নটা বলছি সেটা হচ্ছে বর্ণ ব্যবস্থা। যে বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা কি? বর্ণ ব্যবস্থা বোঝা যাচ্ছে যে ঋগ্বৈদিকে উল্লেখ করা হয়েছে, যে পুরুষোক্ত বলে একটি সূত্রে উল্লেখ তুলে ধরা হয়েছে যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয় এবং উরু থেকে বৈশ্য এবং পদযুগল থেকে শূদ্রর জন্ম হয়েছিল। এই 4টি বর্ণের কথা আমরা বৈদিক সিভিলাইজেশনে জানতে পারি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং তোমরা ভালোভাবেই জানো যে ব্রাহ্মণরা সাধারণত পুজো পার্বণা করত এবং ক্ষত্রিয় যারা ছিল, এরা ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ এবং দেশ পরিচালনা করা। এবং 3 নম্বরে যারা ছিল বৈশ্য, তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতো। এবং লাস্ট যারা ছিল শূদ্র, এরা হচ্ছে উপরিক্ত 3টি জাতিরই সেবা করতো। তাহলে আমরা বৈদিক সিভিলাইজেশন থেকে এই জায়গাটাও দেখতে পারলাম যে বর্ণ সিস্টেম কি বা চতুশ্রম প্রথা কি, সভা এন্ড সমিতি, হ্যাঁ, এই প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে। লাস্ট যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে গোধন। গোধন বলতে আমরা কি বুঝি? দেখো, বৈদিক যুগে যদি সম্পদের কথা বলা যায়, যে বৈদিক যুগে সম্পদের মধ্যে অন্যতম ছিল গরু, অর্থাৎ গোধন। যে গরুর পরিমাণে নির্ভর করে সেই সময় ধনী বিবেচনা করা হতো। যার কাছে যত বেশি গরুর পরিমাণ ছিল সে তত বেশি ধনী ছিল সেই সময়। তো এবং বিনিময় ব্যবস্থার মাধ্যমও ছিল গরু। এবং এই গরুকে কেন্দ্র করেই আমরা দেখি বিভিন্ন ধরনের যুদ্ধগুলি হতো বৈদিক সভ্যতায়, ঠিক আছে। তো এই যে গরুর যে এত একটা মূল্য, সেটাকেই বলা হচ্ছে গোধন। গো বলতে আমরা গরু বুঝছি, ধন বলতে বোঝানো হচ্ছে সম্পদ। তো গোধনটা দেখবে। তাহলে 3 নম্বরের জন্য এখান থেকে কোন প্রশ্নটা তোমরা দেখবে আমি আবার বলছি: বৈদিক সাহিত্য 1 নম্বরে, 2 নম্বরে তোমরা দেখবে চতুশ্রম প্রথা, 3 নম্বরে তোমরা দেখবে বর্ণ ব্যবস্থা, 4 নম্বরে তোমরা দেখবে সভা ও সমিতি, এবং 5 নম্বরে তোমাদের যে প্রশ্নটা বললাম, যে লাস্ট যে প্রশ্নটা গোধন। এই 5টা প্রশ্ন 3-এর জন্য ভালো করে দেখে যাও, এখান থেকে 100% বলছি প্রশ্ন থাকবেই তোমাদের। এবং এরপর আমি 12 নম্বরের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বৈদিক যুগে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার আলোচনা করো। এই প্রশ্নগুলো পাট করে আসতে পারে। বৈদিক যুগের মেনলি আমরা কোনটা দেখবো? বৈদিক যুগের সামাজিক দেখবো, অর্থনৈতিক দেখবো, রাজনৈতিক দেখবো এবং ধর্মীয় জীবন দেখবো। 4টা 6 করে দেখবো, একসাথে করে 12 হিসাবে আসতেই পারে। এবং বৈদিক যুগের নারীদের অবস্থা, বাস। তাহলে এর বাইরে কোনো প্রশ্ন থাকার সম্ভাবনা নেই। বৈদিক যুগের সামাজিক অবস্থা প্রথমেই বলে দিলাম যে বৈদিক যে সভ্যতা ছিল সেটা 2টো ভাগ ছিল। একটা ছিল আদি বৈদিক যুগ, অন্য আরেকটা ছিল পরবর্তী বৈদিক যুগ। আদি বৈদিক যুগের সময়সীমা হচ্ছে 1500 থেকে 1000 এবং পরবর্তী বৈদিক যুগের সময়সীমা হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে আমরা যদি দেখি বৈদিক যুগের সামাজিক অবস্থা,
বৈদিক যুগের সামাজিক অবস্থার মধ্যে সর্বপ্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পিত্ততান্ত্রিক পরিবার। ফার্স্ট পয়েন্ট, পিত্ততান্ত্রিক পরিবার। আমরা বৈদিক সিভিলাইজেশনের পূর্বের যে সভ্যতাগুলো দেখি, হরপ্পা বলো, মেহেরগড় বলো, সেগুলো প্রত্যেকটাই মাতৃতান্ত্রিক পরিবার ছিল, অর্থাৎ মেয়ে দেবতা ছিল, মাকে পুজো করা হতো। কিন্তু বৈদিক সভ্যতা ছিল পিত্ততান্ত্রিক। তাহলে আমরা প্রথম পয়েন্ট লিখবো পিত্ততান্ত্রিক পরিবার। বৈদিক সভ্যতা ছিল পিত্ততান্ত্রিক পরিবার, অর্থাৎ পরিবারের প্রধান ছিল পিতা। যেই পরিবারের প্রধান পিতা থাকে সেগুলোকে আমরা পিত্ততান্ত্রিক পরিবার বলি। এবং পরিবারগুলিকে বলা হতো কুল, কুল কষি করে কুল, এবং পরিবারের যে প্রধান ছিল তাকে বলা হতো কুলপতি। এটা প্রথম পয়েন্ট লিখবে, পিত্ততান্ত্রিক পরিবার। ভালো করে শোনো, নোটের প্রয়োজন নেই, একটু শোনো, শুনলে দেখবে একবার দুবার যদি ভালো করে শোনো তোমরা ইজিলি লিখতে পারবে। আমি বলে দিলাম পিত্ততান্ত্রিক পরিবার বলতে সেগুলোকেই বোঝায় যেগুলোর পরিবারের প্রধান হয় পিতা, এবং বৈদিক সভ্যতায় পরিবারের প্রধান ছিল কে? পিতা। পরিবারগুলিকে বলা হতো কুল, এবং পরিবারের যে প্রধান ছিল তাকে বলা হতো কুলপতি। এরপরে আমরা যেটা দেখবো সেটা দেখবো নারীদের মর্যাদা। বৈদিক যুগে নারীদের মর্যাদা যথেষ্ট উঁচু আসনে ছিল, নারীদের মর্যাদা যথেষ্ট উঁচু আসনে ছিল, তাদের সম্মান করা হতো, তারা যুদ্ধতে অংশগ্রহণ করতো, হিসাব রক্ষক ছিল, তারা ভিন্ন ভিন্ন কাজে পারদর্শী ছিল, তারা শিক্ষা গ্রহণ করত। এবং এই যুগের কয়েকজন যদি বিখ্যাত নারীর নাম আমরা দেখি, ঘোষা, বিশ্ববাড়া, লোপামুদ্রা, এরা ছিল এই যুগের বিদুষী মহিলা। ঠিক আছে, মমতা, লোপামুদ্রা, এদের নাম আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে বৈদিক যুগে নারীদের মর্যাদা একটা ভালো অবস্থায় ছিল। ঠিক আছে, কিন্তু পরবর্তী বৈদিক যুগ যখনই আমরা লিখতে যাব, যে পরবর্তী বৈদিক যুগ যদি দেখি নারীদের অবস্থা অবনতি হতে থাকে। নারীদের মধ্যে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, এইসব প্রথাগুলি লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও পরবর্তী বৈদিক যুগে দুই একজন বিখ্যাত নারী ছিল, গার্গী, মৈত্রীয়, এরা ছিল পরবর্তী বৈদিক যুগের বিদুষী মহিলা। তাহলে নারীদের মর্যাদা আমরা এতটুকু বুঝতে পারলাম যে পূর্ববর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা একটা উঁচু আসনে ছিল, কিন্তু ধীরে ধীরে পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা হ্রাস পেতে থাকে, তারা সম্পত্তির অধিকার থেকে বর্জন করা হয়। ঠিক আছে, এবং সমাজে পরিবারের নারী বা মেয়ে সন্তানের জন্মগ্রহণ করলে শোক পালন করা হতো। তাহলে বুঝতেই পারছো যে নারীদের মর্যাদা ধীরে ধীরে লোপ পেতে থাকে। এই জায়গাটা ভালো করে দেখতে হবে। 3 নম্বরে যেটা বলবো আমি, যে বর্ণ ব্যবস্থা, যেটা আমি 3-এর হিসাবে বলেই দিলাম, বৈদিক সমাজের সমাজ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল বর্ণ ব্যবস্থা। যে প্রথম দিকে বর্ণ ব্যবস্থা লক্ষ্য করা না গেলেও কর্মের ওপর ভিত্তি করে বর্ণ ব্যবস্থাটা নির্ভর হতে শুরু করে ধীরে ধীরে। পরবর্তী বৈদিক যুগে এই বর্ণ ব্যবস্থা কঠোর রূপ ধারণ করে। 4টা বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ পুজো পার্বণ, ক্ষত্রিয় দেশ পরিচালনা, বৈশ্য ব্যবসা বাণিজ্য, শূদ্র উপরিক্ত 3টা জাতির সেবা। এটা ছিল বর্ণ ব্যবস্থা। কিন্তু পরবর্তী বৈদিক যুগে দেখা যাচ্ছে আরও নতুন নতুন বর্ণের উদ্ভব ঘটে। চর্মশিল্পী, কর্মশিল্পী থেকে মৃৎশিল্পী, একাধিক নতুন নীতি তোমার জাতির উদ্ভব হতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বর্ণ ব্যবস্থা। এরপরে যেটা আমরা 4 নম্বরে দেখবো সেটা হচ্ছে চতুশ্রম প্রথা। চতুশ্রম প্রথা কি বলেছিলাম? প্রত্যেক ব্রাহ্মণ সন্তানের জীবনে 4টি অবশ্যই পালনীয় কর্তব্য ছিল: ব্রহ্মচর্য, গৃহস্থ, বনপ্রস্থ, সন্ন্যাস। প্রথমে নোটটা দেখলেই এটা এখানে লিখে দিতে পারছো। তাহলে 4টা পয়েন্ট বললাম। প্রথমত বললাম পিত্ততান্ত্রিক পরিবার, 2 নম্বরে বললাম নারীদের মর্যাদা, 3 নম্বরে বললাম বর্ণ ব্যবস্থা, 4 নম্বরে বললাম চতুশ্রম প্রথা। এরপর আমরা 5 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদ। পোশাক, বৈদিক সমাজের 3 ধরনের পোশাক পরতো বৈদিক যুগের লোকজনরা। 3 ধরনের পোশাক পরতো। তারা নিচে পরতো নিবিড়, এবং শরীরের ওপরে যেটা ছিল সেটা ছিল পরিধান, এবং নিবিড় উপরে তারা পরিধান পরতো, এবং শরীরের ওপরে তারা যেটা পরতো সেটা ছিল উত্তরীয়। অর্থাৎ বৈদিক সমাজে পোশাকের 3টি অঙ্গ ছিল: নিবিড়, পরিধান ও উত্তরীয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যেটা দেখবো 6 নম্বরে সেটা হচ্ছে খাদ্য। বৈদিক সমাজে খাদ্যও ছিল, যে কি কি খাদ্য খেত তারা। গম, জবের তৈরি নানান ধরনের খাবার খেত, দুধের তৈরি খাবার খেত। অনুষ্ঠানের মধ্যে তারা মদ এবং তোমার হচ্ছে মাংস পান করতো, যেটাকে আমরা সুরা বলি। ঠিক আছে, এবং খেলাধুলার মধ্যে, আমোদ প্রমোদের মধ্যে তারা পশু শিকার, তারপরে হচ্ছে পাশা খেলা, এগুলো ছিল আমোদ প্রমোদের অঙ্গ। তাহলে দেখো 6 থেকে 7টা পয়েন্ট ইজিলিভাবে বৈদিক যুগের সামাজিক অবস্থার মধ্যে হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা দেখবো অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা কি? যে বৈদিক সমাজের অর্থনৈতিক প্রধান যদি আমরা ভিত্তি দেখি কৃষিকাজ। ঠিক আছে, যে কৃষিকাজ কি কি ফসল হতো সেগুলো বলে দিলাম। জম, গম, এইসব ফসলগুলো তারা ফসল ফলাতো। ঠিক আছে, বৈদিক সমাজের লোকজন। এবং এরপরে আমরা পশুপালন ছিল তাদের একটা তোমার অর্থনীতির ভিত্তি। পশু শিকার করতো তারা, পশু পালন করতো। গরু ছিল অন্যতম পশুপালনে। তারপরে তারা ভিন্ন ভিন্ন ধীরে ধীরে ঘোড়া থেকে শুরু করে, হ্যাঁ,
এগুলো তারা পশু তোমার পালন করতো, পশু শিকারও তাদের জীবিকার একটা অঙ্গ ছিল। শিল্পর মধ্যে হচ্ছে মৃৎশিল্প, বস্ত্রশিল্প থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে তোমার কাঠের শিল্প, এগুলো শিল্প তারা, চর্মশিল্প, এগুলো ভিন্ন ভিন্ন শিল্প তারা গড়ে তুলেছিল। মুদ্রা যদি দেখি, মুদ্রা ছিল দুই ধরনের, নিক্স, মনা, এইভাবে মুদ্রার ব্যবস্থা প্রচলন ছিল। এই জায়গাটা আমরা অর্থনীতি বা ইকোনমিক্স থেকে আমরা দেখে নিব। তাহলে বৈদিক যুগের সমাজ এবং অর্থনৈতিক অবস্থা আমরা দেখলাম। এরপরে নারীদের অবস্থা আমি বর্ণনাটাই বলে দিলাম। বৈদিক যুগে নারীদের অবস্থা, যে প্রথম দিকে বৈদিক যুগে নারীদের অবস্থা ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে বৈদিক যুগে নারীদের অবস্থা অবনতি হতে থাকে। নারীদের অবস্থাটা ক্ষয়ের জন্য কিন্তু খুব খুব কমন। এবং ধর্মীয় জীবন, আমি এর পরের দিন ধর্মীয় এবং রাজনৈতিক জীবনটা নিয়ে আলোচনা করব। তা সত্ত্বেও একটু হালকা বলে দিচ্ছি যে ধর্মীয় জীবনের মধ্যে বৈদিক যুগে প্রথম দিকে বেশ কিছু দেবতা ছিল, যাদের মধ্যে অন্যতম ছিল ইন্দ্র। ইন্দ্রকে বলা হতো দেবতাদের প্রধান, তিনি বজ্রের দেবতা ছিল, ঠিক আছে, বা ধ্বংসের দেবতাও বলা হতো ইন্দ্রকে। এছাড়া অগ্নি, আগুনের দেবতা, বায়ু ছিল, বায়ুর দেবতা মরুত, হ্যাঁ, মৃত্যুর দেবতা যম, এইভাবে তোমার পূর্বের দিকে দেবতা ছিল আদিত্য, উষা, এরা ছিল বৈদিক যুগে দেবদেবী। কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা দেখতে পাচ্ছি যে দেবদেবীর পরিবর্তন হয়, নতুন নতুন দেবদেবীর উদ্ভব ঘটে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, এরা পরবর্তী বৈদিক যুগে আবির্ভূত হয়। ঠিক আছে, বৈদিক যুগে সর্বপ্রাণবাদে বিশ্বাসী করতো, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই তারা দেবতা বিশ্বাস করতো, যার জন্য তারা প্রকৃতির পুজো করতো। গাছপালা থেকে শুরু করে সমস্ত কিছু, পশু পাখি, সমস্ত কিছুই তারা পুজো করতো, যেটাকে তারা আমরা বলি সর্বপ্রাণবাদ। ঠিক আছে, এই জায়গাটা তোমরা দেখবে। তাহলে আমি আবার বলছি প্রশ্নগুলো কি কি দেখবে এই সভ্যতা থেকে। আশা করি এই যে প্রশ্নগুলো বললাম, এগুলো যদি ভালো করে তোমরা দেখে যাও, তোমাদের 5 নম্বর চলে আসবে একটা ইউনিট থেকে বলছি। প্রথম হচ্ছে বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা 12 জন্য। 2 নম্বরে বৈদিক যুগের রাজাদের ক্ষমতা বা রাজনের ক্ষমতা পরবর্তী সময় কি পরিবর্তন ঘটেছিল, এটা ইংরেজিতে রাজন হবে। 6 নম্বরে বৈদিক যুগের নারীদের অবস্থা দেখবা, বৈদিক যুগের ধর্মীয় জীবন দেখবা। 6 এর জন্য বলছি বৈদিক যুগের রাজনৈতিক, বৈদিক যুগের ধর্মীয় এবং বৈদিক যুগের নারীদের অবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ওমেন্স লাইফ। এবং 3 এর জন্য দেখবে বৈদিক সাহিত্য, বৈদিক লিটারেচার্স, তারপরে সভা সমিতি, তারপরে হচ্ছে গোধন, বর্ণ ব্যবস্থা, চতুশ্রম প্রথা। এই 5টা প্রশ্ন, এগুলো দেখে গেলে বৈদিক সভ্যতা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি বৈদিক সভ্যতার উপর আরও একটি ক্লাস নিয়ে আসবো এর পরবর্তী সময়, এবং প্রত্যেকটা ইউনিট ধরে তোমাদের আলোচনা করে দিব আগে, এবং তারপরে আমরা প্রত্যেকটা টপিক ধরে আলোচনা করব। যারা ইতিহাস রয়েছে মেজর, তারা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। এবং বাকি সাবজেক্টেরও বলবো, আমরা বাকি সাবজেক্টেরও প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও নিয়ে আসা হচ্ছে। তোমরা সবাই চ্যানেলটির সাথে যুক্ত থাকো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। এবং যারা তোমরা টিউশন এখনও ভর্তি হওনি, আমাদের সেন্টারে এসে অবশ্যই টিউশনে এসে ভর্তি হয়ে যাবে, বা অফলাইন বা অনলাইন দুটো মোডই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এসে অবশ্যই সেন্টারের নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।